দেশের ভাবমূর্তি নষ্টকারীদের খুঁজে বের করার ঘোষণা প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ, পুলিশি বাধা উপেক্ষা করে সুপ্রিম কোর্ট চত্বরে শিক্ষার্থীদের অবস্থান। বরিশাল ও খুলনায় পুলিশের লাঠিচার্জ। বিচারপতি ছুটিতে থাকায় পেছালো গুলি চালানো বন্ধ চেয়ে রিটের শুনানি। সহিংসতায় 4 শিশুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট। এবং 14 দিন পর খুলে দেওয়া হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ঢাকা থেকে ছেড়ে যাবে স্বল্প দূরত্বের লোকাল ট্রেন। 4 আগস্ট খুলবে প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। কোটা আন্দোলনের উপর ভর করে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোটা আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সমাধান হয়ে যাওয়ার বিষয়কে যারা সহিংসতায় রূপ দিলেন তাদের কি অর্জন হলো। রাজধানীর আগারগাঁওয়ে সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শামীউজ্জামান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ভরব মাছে মদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে দেশব্যাপী শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন সরকার প্রধান। মৎস্য খাতে অবদানের জন্য প্রধানমন্ত্রীকেও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন মৎস্যমন্ত্রী আব্দুর রহমান। সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে যারা সহিংসতায় জড়ালেন, দেশের ভাবমূর্তি নষ্ট করলেন, কি লাভ হলো তাদের, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। কেন এই রক্ত ঝরা? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। প্রধানমন্ত্রীর বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে। এ সময় বারবার আবেগে আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্ত করতে সরকারের আন্তরিকতার কথাও জানান সরকার প্রধান। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে, আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। আগামীতে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারাটার জন্য অব্যাহত থাকে, সকলেরই সহযোগিতা চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশকে আমরা এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন। এতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভরব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে জলাধারগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশে 31 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2013-14 সালের মতো জামায়াত শিবির জঙ্গিরা দেশে আবারও নৈরাজ্য শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে, একসাথে লড়তে হবে, একসাথে মান অভিধান সব ভুলে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে পুলিশের বাধা উপেক্ষা করে সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। প্রথম দিকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও পরে আইনজীবীদের সহায়তায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই প্রেক্ষিতে বুধবার হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তবে শুরুতেই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ, গ্রেফতার করে সেখান থেকে বেশ কয়েকজনকে। এক পর্যায়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে আসে আইনজীবীদের একাংশ। তাদের তোপের মুখে পড়ে গ্রেফতারকৃত বেশ কয়েকজন ছাত্রকে ছেড়েও দেয় পুলিশ। এ সময় আদালত গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রাণহানি নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। মিছিল করা আমার অধিকার, এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? মুক্তিকামী জয়, স্বাধীনোচিত জয়, জয় হে, জয় হে, জয় হে। শান্তিপূর্ণ তারা যে কর্মসূচি দেখেছে সেই কর্মসূচিতে সংহতি জানাতে আমরা এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো জবাবদিহিতা নাই, এই জন্য তারা র্যান্ডম হোলসেল অ্যারেস্ট করতে সবাইকে। এদিকে আটককৃত ছাত্রদের ছেড়ে দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আগে যারা আমাদের শহীদ হয়েছে তাদের বিচার চাইতে হবে। নিরস্ত্র ভাইদের বুকে গুলি করে মারা হয়েছে, শিশুদের গুলি করে মারা হয়েছে। এই যতক্ষণ না আমরা এর ন্যায্য বিচার চাচ্ছি ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। তাদের যে হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের জন্য এখানে জড়িত হয়েছি। ছাত্রদের আন্দোলনে একত্র প্রকাশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। একই দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে 2 দফায় বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের হামলায় 4 সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়েছে। আটক করা হয় 20 জনকে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ময়মনসিংহে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় 9 দফা বাস্তবায়নের জন্য আবারও উত্তাল বরিশাল। কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় 9 দফা বাস্তবায়নের জন্য আবারও উত্তাল বরিশাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে 2 দফায় বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের হামলায় 4 সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়েছেন। এ সময় বাম সংগঠনের নেতা সহ অন্তত 20 জনকে আটক করে পুলিশ। আহত সাংবাদিকরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নগরীর দোয়েল চত্বরে বিক্ষোভে পুলিশ বাধা দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। ভাইদের কেন রক্ত ঝরাতে হয়েছে তাদের বিচার চাই আমরা। যারা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে এবং গ্রেনেড হামলা করেছে, আমরা তার মুক্তি চাই। যাদেরকে ধরা হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কেন তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেটার আমরা বিচার চাই। বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, এই মামলা এগুলো কোনো ভিত্তি নেই। আমাদের যে ভাইরা জেলে বন্দী সবাইকে মুক্ত করতে জনসাধারণের সবাইকে নেমে আসতে হবে। আমাদের এই 9 দফা আন্দোলন মানতে হবে। 9টি দফা মানা ছাড়া আমরা এই রাজপথ ছাড়ব না। ময়মনসিংহেও আদালত এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও হয়রানি না করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। ক্যাম্পাসের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এই দাবি আদায়ের আন্দোলনের মাধ্যমে অন্য কেউ যেন তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চেষ্টা না করে। যারা নিহত হয়েছে অবশ্যই তাদের দিকে দেখতে হবে এবং নিহতের ঘটনা, এটা যে ক্রাইম, সেই ক্রাইমটাকে ডিটেক্ট করতে হবে এবং যারা রেসপন্সিবল তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে এবং দেশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে এনে ছাত্রদেরকে ক্লাসে বসাতে হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্দোলনে গুলি না করার নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়েছে। তবে শুনানি কবে নাগাদ হবে তা জানা যায়নি। জানা গেছে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন, যে কারণে আজ শুনানি হয়নি। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আজ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানির কথা ছিল। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় 4 শিশুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। তৃণমূল বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খান জানান এই রিটটি করেন। এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। প্রায় 16 জন শিশুর ইতিহাস পাওয়া গেছে। আমি সেইটাই আদালতের কাছে একটা রিট পিটিশন দাখিল করছি। উস্কানি দিয়ে শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিয়েছে জামায়াত বিএনপি। সকালে মিরপুরের আদর্শ স্কুলে জরুরি সভায় এমন অভিযোগ করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এ সময় সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্রান্তিলগ্নে সকল অপশক্তি মোকাবেলায় শপথ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। সব ভেদাভেদ ভুলে বর্ষিয়ান রাজনীতিক কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা আজ ঐক্যবদ্ধ। মিরপুরের আদর্শ স্কুলের বৈঠকে সম্প্রীতির এই ধারা অব্যাহত রেখে আগামীর কার্যপরিধি নির্ধারণ করেন দলটির নেতাকর্মীরা। এতে অংশ নেন ঢাকা 15 আসনের সকল থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কামাল আহমেদ মজুমদারের নির্দেশনায় কাজ করার প্রত্যয় জানান। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোসি বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে নেতারা আজ ঐক্যবদ্ধ। শ্রদ্ধেয় নেতা কামাল আহমেদ মজুমদার ভাই। আর কামাল আহমেদ মজুমদার বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারও দেশের পতাকাকে খামচে ধরেছে। তাদের বিষাক্ত সবল মোকাবিলায় রাজপথে সোচ্চার থাকার নির্দেশনা দেন তিনি। জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, যখন ঠিক সেই মুহূর্তে স্বাধীনতা বিরোধী চক্র, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, তারা আজকে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আজকে বাংলাদেশ আবার তারা দখল করতে চায়, আজকে বাংলাদেশকে আবার পাকিস্তান মানতে চায়। আমরা সমস্ত কিছু ভুলে যেয়ে ঢাকা 15 আসনের সকল নেতা কর্মীরা এখন ঐক্যবদ্ধ। আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই প্রস্তুত হয়ে বসে আছি। শিক্ষার্থীদের উস্কানি দিয়ে শেখ হাসিনা সরকারের সকল অর্জন নস্যাৎ করার অভিযোগ করেন তিনি। কোটা ইস্যুকে কেন্দ্র করে আমাদের কোমলমতি শিশুরা আমাদের সন্তানদেরকে মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়ে তাদের কাঁধের উপরে ভর করে জামাত, শিবির, বিএনপি, স্বাধীনতা বিরোধী চক্র, তারা দেশকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা ইতিমধ্যে দেশে যে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে, নিরীহ জনগণকে হত্যা করেছে, এটি ভাষায় ব্যক্ত করা যায় না। আমি নিহত আহত সকল পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি।
ঢাকা 15 আসনের শান্তি সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এলাকা ভিত্তিক দায়িত্ব পালনেরও নির্দেশ দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। জামাত শিবিরের মিথ্যা তথ্যে, ফেসবুকের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তোমরা রাস্তায় নেমো না, তোমরা পড়ালেখা করো, তোমরা স্কুলে কলেজে ফিরে যাও, ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা এলাকায় আছেন সহকর্মী এমআর আসাদ, তার কাছে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি এবং সেখানকার ছাত্রদের যে মিছিল বা আন্দোলন ছিল সেখানকার এখনকার অবস্থা কি। আমি এখন যে জায়গায় আছি সে জায়গায় আজকে ঠিক আমার ডান পাশেই যে কিছু থমথমে পরিস্থিতি একটু শুরু হয়েছিল, কারণ এখানে এই যে আবদুল্লাপুর থেকে শুরু করে হাউস বিল্ডিং এবং আজমপুর এই এলাকার মধ্যে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই সময় কিন্তু যুবলীগের বেশ কিছু নেতাকর্মী এখানেই তারা কিন্তু আগে থেকে অবস্থান করছিলেন। সুতরাং তাদের দুই পক্ষের আসলে উপস্থিতিতে একটু থমথমে পরিস্থিতি আসলে শুরু হয় এবং এরপরে আবার কিছুক্ষণ পরে হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার পরেই কিন্তু পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে চলে আসে এবং এখানে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এখানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন, তবে এখন তারাও আসলে সরে গিয়েছেন। এখন কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আপনি জানেন যে আজকে সারা দেশেই কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা একটা কর্মসূচি ঘোষণা করেছেন, মার্চ ফর জাস্টিস, এবং সেটারই ধারাবাহিকতা সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন অংশেও কিন্তু তারা এটা পালন করার চেষ্টা করেছেন এবং আদালত প্রাঙ্গণেও এই আজকে যে তাদের মার্চ ফর জাস্টিস সেই প্রোগ্রাম যে তাদের এই কর্মসূচি কিন্তু তারা বাস্তবায়িত করেছেন। এছাড়া এরই প্রভাবে কিন্তু উত্তরার যে আবদুল্লাপুর থেকে শুরু করে এই আজমপুর পর্যন্ত এই এলাকার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে কিছুটা থমথমে অবস্থা শুরু হয়েছিল, তবে এখন পরিস্থিতি শান্তই বলা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। নাদিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। 14 দিন পর চালু হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুর 2টার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হয়। এর আগে দুপুর 1টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিধিনিষেধ উঠিয়ে দিয়ে বিকেলের মধ্যে খুলে দেওয়া হবে ফেসবুক, ইউটিউব ও টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিটিআরসি ভবনে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী 4 আগস্ট রোববার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারা দেশে 3,70,00,000 শিক্ষার্থী রয়েছে। ঢাকা থেকে স্বল্প দূরত্বের লোকাল ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল থেকে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম লাইনেও চলবে মালবাহী ট্রেন। ঢাকার রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, বিগত দিনের মতো যাত্রীদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। এদিকে ট্রেন চালুর খবরে স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। তাদের দাবি, আন্তনগর ট্রেনগুলো দ্রুত চালু হোক। এবার স্বেচ্ছায় অবসর নিয়েছেন ছাগল কাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এ বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। মতিউর রহমানের ছেলে ইফাত সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় একটি ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে আসে। এরপর তাদের আলিশান জীবনযাপন, জমিসহ নামে বেনামে বিপুল সম্পত্তির তদন্ত নেয় দুদক। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন। গেল কোরবানি ঈদে 15 লাখ টাকার এক ছাগলকাণ্ডে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এরপর থেকেই এক এক করে বের হতে থাকে মতিউরের সব থলের বিড়াল।
নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদের পাহাড়ের সন্ধান পান দুদক কর্মকর্তারা। পরিস্থিতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে গা ঢাকা দেন মতিউর। এবার স্বেচ্ছায় জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি থেকে অবসর নিয়েছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরির আইন অনুযায়ী আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখে সরকারি চাকরি হতে নিজের ইচ্ছায় অবসর নেন। এ সময়ে অবসরজনিত আর্থিক সুবিধা, অবসর উত্তর ছুটি, ল্যান্ড গ্র্যান্ট এবং পেনশন পাবেন না। মতিউর রহমানের ছেলে ইফাত মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের গাড়ি, ঘড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে ৩ সদস্যের টিম গঠন করে দুদক। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের ভাবমূর্তি নষ্টকারীদের খুঁজে বের করার ঘোষণা প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ, পুলিশি বাধা উপেক্ষা করে সুপ্রিম কোর্ট চত্বরে শিক্ষার্থীদের অবস্থান। বরিশাল ও খুলনায় পুলিশের লাঠিচার্জ। বিচারপতি ছুটিতে থাকায় পেছালো গুলি চালানো বন্ধ চেয়ে রিটের শুনানি। সহিংসতায় 4 শিশুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। এবং 14 দিন পর খুলে দেওয়া হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ঢাকা থেকে ছেড়ে যাবে স্বল্প দূরত্বের লোকাল ট্রেন। 4 আগস্ট খুলবে প্রাথমিক বিদ্যালয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।